নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল মিডনাইট কলকাতাতে। আজ আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প রাতের আলা। সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম 1930 সালে 14ই অক্টোবর মুর্শিদাবাদ জেলার ঘোষবাসপুর গ্রামে। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। ছোটদের জন্য লিখেছেন প্রচুর ভৌতিক গল্প এবং গোয়েন্দা কাহিনী। তার সৃষ্টি কর্নেল নীলাদ্রি সরকার বাংলা সাহিত্যে একটি জনপ্রিয় চরিত্র। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সিনজিত। শুরু হচ্ছে রাতের আলাপ। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। এই রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলুম। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি। সারা পাড়া আঁধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, তখন এ ছাদও আইনত আমার। অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর আর সে গোবে ছাড়া চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তল থাকে। চেঁচামেচিতে বিপদ। তাই ভয় ভয় বললুম, কে? আমি। চোর জবাব দিল মিনমিনে গলায়। তারপর ফত ফত করে দুবার নাক ঝাড়ল। এ হতে আমার সাহস একটু বেড়ে গেল। বললুম, আমিটাকে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আগে আমার নাম ধাম কিছু মনে পড়ছে না যে। আরও সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি হচ্ছে? অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন স্যার। কোনো কথা শুনতে চাই না। তুমি ছাদে উঠলে কি মতলবে? আগে বিশ্বাস করুন। চুপ। চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছ চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার স্যার শুনুন স্যার। সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো। বিশ্বাস করুন, আমি চুরি করতে ছাদে উঠিনি। আমি কোশবিনকালে চোর নই, চোরের মাস্তুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? কিভাবে উঠেছো? ন্যাকা বলে কি নামধাম মনে পড়ছে না? অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি তোমার মনে পড়ছে না? ওকে আঙুল তুলে শাসালুম। 1 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে আসল কথাটা ফাঁস না করলে এমন চিৎকার করব যে পাড়া শুদ্ধ লোক এসে তোমায় এমন ঠ্যাঙাবে যে তুমি সব সত্যি কথা বলে ফেলবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে যে আবার মারা পড়বো আমি। একটু খটকা লাগলো। এবার বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো তুমি? হ্যাঁ? আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার ফটফট করে নাক ঝাড়ল। ওরে বাবা, ওই একবারে যা কষ্ট পেয়েছি, আবার মরতে হলে ওরে বাবা রে। ব্যাপারটা কি একটু খুলে বলো তো বাবু। ওর কান্নাকাটি দেখে এবং সন্দেহজনক কথাবার্তায় একটু ভড়কে গিয়ে বললুম, বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যেবেলা আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলুম। আবঝা মনে পড়ছে এটুকু। বলো কি হে? তারপর? তারপর আর কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লুম একেবারে। মরে গেলে? মরে যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি লোকটা চাপা গলায় বলে উঠলো, বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোড়াকে খোড়া বলতে নেই।
এতক্ষণে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আস্তে আস্তে বললাম, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, তাই না? অথচ তুমি ওদেরই ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়ে উঠেছি, নতুনদের যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন আমার মাথা ঠিক রাখা দরকার। চারিদিক আঁধার কালো, নিশুতি নিঝুম। সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলেকোঠা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওখানেই গিয়েছিলুম। ওখানে যে এক বড়বাবুর আস্তানা, যেমন তুঙ্গ চেহারা তেমনি গলার আওয়াজ। পিস্তল তুলে বলে, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন। তাই মনে হলো দেখে, এজন্যই বলে স্বভাব যায় না মলে। পিস্তলটারও তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়ে মারা পড়া মনে আছে, চিনুবাবুদের চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর আসল কথাটাই মনে পড়ছে না। কিছু কিছু মনে পড়ছে, আবার কিছু কিছু মনে পড়ছে না। বুঝলেন না, সদ্য সদ্য মরেছে কিনা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। বেশ, এখন কি করতে চাও তাই বলো। আমার বড্ড ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন আপনি। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর একটা কিছু ঠিক করা যাবে নয়। আপত্তি করে বললুম, সেটা কাজের হলো না। তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি। ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে যে। কেন? বুঝলেন না, টাটকা মরেছি তো, এখনো ধাতস্থ হয়নি কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরই হতে পারিনি পর্যন্ত। শরীরটাকে যত ঝেড়ে ফেলার চেষ্টা করি, তত এসে পেয়ে বসেছে। সেই দুঃখে তো কাঁদছিলুম তখন। চেষ্টা করে দেখো, হাই তুলে বললুম। তারপর মাদুর বিছিয়ে বসলুম। এতক্ষণে যে নিজেকে নিজেই ভয় পাচ্ছে, তাকে আমি কেন হঠাৎ ভয় পেতে যাব? অগত্যা আমি শুয়ে পড়লুম, কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমনাস্টিক শুরু করলো। ছুটোছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে একসময় থামলো। সে ফস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। পারবে পারবে, আবার শুরু করো। করব, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা পাচ্ছে স্যার। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার। খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীর মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নাম করব? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে। উনিও তোমাদের দেবতা, জানো তো। লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলুম। এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলুম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়েও যেতে পারি। শুনছিলেন
সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প রাতের আলাপ। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার এবং গল্পের প্রত্যেকটি চরিত্রে আমি সিনজিত। শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রাতের আলাপ। এরপরে আসতে চলেছি আরও একটা সুন্দর গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।